যে কুরুক্ষেত্রের যুদ্ধে পৃথিবী কেঁপে উঠেছিল সেই ক্ষেত্র আজ কোথায়? যে ইন্দ্রপ্রস্থের মায়া সবাই বিভ্রান্ত হয়েছিল কৌরবরা, তার অস্তিত্ব কি আসলেই ছিল? মহাভারতের কাহিনী কি কেবল কাল্পনিক, নাকি ভারতের মাটির নিচে লুকিয়ে থাকা এক জীবন্ত ইতিহাস? আফগানিস্তানের গান্ধার থেকে শুরু করে কুরুক্ষেত্রের রণক্ষেত্র, কোথায় আজ সেই প্রাচীন সাম্রাজ্যগুলো? আজকের এই ভিডিওতে আমরা টাইম ট্রাভেলে বের হব। আমরা খুঁজে দেখব মহাভারতের সেই বিখ্যাত স্থানগুলো বর্তমানে কোন দেশে কী নামে আছে। এই যাত্রায় তপবনের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। গান্ধার। মহাভারতে কৌরব বংশে 100 পুত্রের জননী গান্ধারী। স্বামী জন্মান্ধ হওয়ায় গান্ধারীও সিদ্ধান্ত নেয় নিজের চোখ সারা জীবন বেঁধে রাখবেন, যেন স্বামীর অনুভূতি স্পষ্ট বুঝতে পারেন। প্রাচীন গান্ধার রাজ্যের কন্যা ছিলেন সতী গান্ধারী। গান্ধারীর ভাই মহাভারতের খলচরিত্র শকুনি মামা ছিলেন গান্ধার রাজ্যের যুবরাজ, যা আজকের আফগানিস্তানের কান্দাহার এবং পাকিস্তানের খাইবার পাশতুনখোয়া অঞ্চলের একাংশ জুড়ে বিস্তৃত ছিল। হস্তিনাপুর। মহাভারতের পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে যে নগরীর নাম জড়িয়ে আছে তা হল হস্তিনাপুর। এটি ছিল কুরুবংশের রাজধানী, যেখানে রাজা শান্তনু, বিচিত্রবীর্য ও পাণ্ডু রাজত্ব করেছিলেন। অনেকেরই মনে প্রশ্ন জাগে, সে বিশাল সাম্রাজ্য কি কেবল রূপকথা? না, এটি কোনো কল্পনার রাজ্য নয়। ভৌগোলিক এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় এর অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে। বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মিরাট জেলার হস্তিনাপুর শহরই সে প্রাচীন ঐতিহাসিক নগরী হস্তিনাপুর। আজকের শান্ত হস্তিনাপুরে দাঁড়ালে সে রাজকীয় জাঁকজমক হয়তো আর চোখে পড়ে না, কিন্তু ধুলাবালির নিচে চাপা পড়ে থাকা মাটির স্তরগুলো আজও যেন নিঃশব্দে বলে দেয়, এখানেই একদিন রচিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় মহাকাব্য। বারণাবত। এটি সেই স্থান যেখানে কৌরবরা পাণ্ডবদের চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। দুর্যোধনের ষড়যন্ত্রে পাণ্ডবদের অবকাশের জন্য যেখানে তৈরি হয়েছিল লাক্ষাগৃহ বা মোমের তৈরি প্রাসাদ বা যতুগৃহ। উদ্দেশ্য ছিল পাণ্ডবরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তখন পুরো প্রাসাদে আগুন ধরিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া। কিন্তু কাকা বিদুরের সতর্কতায় পাণ্ডবরা গৃহের গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়ে বের হয়ে আত্মরক্ষা করতে পেরেছিল। বর্তমান ভারতের উত্তরপ্রদেশের বাগপথ জেলাকেই প্রাচীন বারণাবত হিসেবে চিহ্নিত করা হয়। সংস্কৃত নাম বারণাব্রত থেকেই বর্তমানে বাগপথ নামটি এসেছে বলে ঐতিহাসিকরা মনে করেন। আজও স্থানীয় মানুষের মুখে মুখে সেই লাক্ষাগৃহের ধ্বংসাবশেষ বা প্রাচীন সুড়ঙ্গ পথের গল্প শোনা যায়। প্রত্নতাত্ত্বিক খননকার্যে এখানে পাওয়া যায় প্রাচীন রথ, তলোয়ার এবং উন্নত অস্ত্রশস্ত্র, যা ইঙ্গিত করে এই অঞ্চলটি একসময় সত্যি শক্তিশালী যোদ্ধাদের ঘাঁটি ছিল। একচক্রানগর। লাক্ষাগৃহের ষড়যন্ত্র থেকে বেঁচে ফিরে পাণ্ডবরা এক অনিশ্চিত জীবন কাটাতে থাকে। পরিচয় গোপন রেখে তারা আশ্রয় নিয়েছিল একচক্রা নামক একটি নগরে। এটি ছিল তাদের জীবনের এক অত্যন্ত কঠিন সময়, যেখানে রাজকীয় বিলাসিতা ছেড়ে তারা সাধারণ ব্রাহ্মণের বেশে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অন্ন সংগ্রহ করতেন। একচক্রার ইতিহাস কেবল তাদের বেঁচে থাকার গল্প নয়, এটি হলো ভীমের সেই বীরত্বের গল্প, যেখানে তিনি বকাসুর নামক এক রাক্ষসের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করেছিলেন। এর মাধ্যমে প্রমাণ করেছিলেন যে রাজ সিংহাসনে থাকুক বা সাধারণ মানুষ হিসেবে পথে থাকুক, ন্যায়ের জন্য লড়াই করাই পাণ্ডবদের ধর্ম। গবেষকদের মতে ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলার রামপুর গ্রাম ও আশেপাশের অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই ঐতিহাসিক একচক্রানগর। পাঞ্চাল। মহাভারতে পাঞ্চাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী জনপদের নাম। এটি দ্রৌপদীর জন্মস্থান। পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদীর স্বয়ম্বর সভা এখানেই অনুষ্ঠিত হয়েছিল। ধনুর্বাণের অসাধারণ প্রতিযোগিতার মাধ্যমে অর্জুন দ্রৌপদীর হৃদয় জয় করেছিলেন। প্রত্নতাত্ত্বিক ও ভৌগোলিক তথ্য অনুযায়ী প্রাচীন পাঞ্চাল রাজ্যটি বর্তমান ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত ছিল। গবেষকদের মতে এটি মোটামুটিভাবে বর্তমানে বেরৈলি, বদরায়ন, ফরুখাবাদ জেলায় অবস্থিত ছিল। দ্রৌপদীর জন্মস্থান কম্পিল্য নগরী আজও বর্তমান উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার কম্পিল গ্রাম হিসেবে পরিচিত। ইন্দ্রপ্রস্থ। কুরু পাণ্ডবের বিরোধ মেটানোর জন্য
কুরুরাজ্য দুই ভাগ করা হয়। জঙ্গলে পূর্ণ অনাবাদী অঞ্চল খান্ডপ্রস্থ দেওয়া হয় পাণ্ডবদের। পাণ্ডবরা খান্ডববন পরিষ্কার করে এই স্থানে এক নতুন নগরী গড়ে তোলেন, যার নাম ইন্দ্রপ্রস্থ। দেবশিল্প বিশ্বকর্মার অসামান্য কারুকার্যে গড়া এই নগরী ছিল তৎকালীন বিশ্বের এক বিস্ময়। এটি কেবল একটি শহর ছিল না, এটি ছিল আধুনিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এই নগরীর মায়া সভায় দুর্যোধন বিভ্রান্ত হয়ে পুকুরের স্বচ্ছ জলকে মেজে মনে করেছিল, আর মেজেকে মনে করেছিল জলপ্রবাহ। এ রাজ্যের প্রতি দুর্যোধনের লোভই মূলত কুরুক্ষেত্রের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। আজকের আধুনিক দিল্লির ব্যস্ততা আর জাঁকজমকের নিচে চাপা পড়ে আছে সে প্রাচীন ইন্দ্রপ্রস্থ। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে বর্তমান দিল্লির পুরানা কিল্লা বা ওল্ড ফোর্ট চত্বর এবং এর আশেপাশে এলাকাটি হল প্রাচীন ইন্দ্রপ্রস্থের সেই ভূমি। 1954-55 সালে এখানে খনন কার্য চালানোর সময় প্রাচীন যুগের মৃৎপাত্রের টুকরা পাওয়া গিয়েছিল, যা ইঙ্গিত দেয় যে হাজার বছর আগেও এই এলাকাটি জনবসতিপূর্ণ এক সমৃদ্ধ মহানগর ছিল। দিল্লির মানুষ আজও এই এলাকাটিকে অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। আপনি যখন দিল্লির ইন্দ্রপ্রস্থ স্ট্রিট বা পুরনো কিলার পাশ দিয়ে যাবেন, তখন মনে রাখবেন আপনি কেবল একটি শহরের রাস্তায় হাঁটছেন না, আপনি হাঁটছেন সেই ভূমিতে যেখানে পাণ্ডবরা তাদের রাজত্ব করেছিল। এই ইন্দ্রপ্রস্থ রাজ্যের জন্যই দুর্যোধন শকুনি মামাকে দিয়ে মায়ার পাশা খেলার আয়োজন করেছিল। হস্তিনাপুরের রাজসভাতেই চক্রান্তের পাশা খেলা হয়েছিল। এখানেই রাজবধূ দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য ঘটনা ঘটেছিল। পাশা খেলায় হারার শর্ত অনুসারে পাণ্ডবগণ 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে যান। দ্বৈতবন। 12 বছরের বনবাসকালে তারা বিভিন্ন বনে বাস করেছিলেন। এর মধ্যে একটি দ্বৈতবন। এখানেই তৃষ্ণার্ত 4 পাণ্ডব সরোবরে জল পান করে মৃত্যুবরণ করেছিল। এখানেই যক্ষরূপী যমরাজ তাদের কিছু প্রশ্ন করেছিল এবং শর্ত ছিল উত্তর না দিয়ে জল পান করলে নির্ঘাত মৃত্যু হবে। অবশেষে যুধিষ্ঠির মহারাজ সঠিক উত্তর দিয়ে যক্ষকে সন্তুষ্ট করায় তাদেরকে জীবিত করে দেন। দ্বৈতবন, যা ভারতের রাজস্থান এবং হরিয়ানা সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল, বিশেষ করে রাজস্থানের ভরতপুর জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এ বনের বিস্তার ছিল। মৎস্যদেশ। বনবাসের 12 বছর শেষে পাণ্ডবদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল অজ্ঞাতবাস। শর্ত ছিল শেষ 1 বছর তাদের এমনভাবে আত্মগোপন করতে হবে যাতে কৌরবদের কেউ তাদের খুঁজে না পায়। এই সময়টির জন্য পাণ্ডবগণ বেছে নিয়েছিলেন মৎস্যদেশ। রাজা বিরাটের শাসনাধীন এই রাজ্যটি ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং পাণ্ডবদের লুকিয়ে থাকার জন্য এক উপযুক্ত স্থান। এখানে যুধিষ্ঠির হয়েছিলেন রাজা বিরাটের পরামর্শদাতা কঙ্ক, ভীম হয়েছিলেন রাধুনী বল্লভ, অর্জুন হয়েছিলেন নৃত্যশিল্পী বৃহন্নলা, নকুল সহদেব হয়েছিলেন অশ্ব ও গোরক্ষক, আর দ্রৌপদী হয়েছিলেন রানী সুদেষ্ণার সেবিকা সৌরন্দ্রী। নিজেদের রাজকীয় পরিচয় মুছে দিয়ে সাধারণ মানুষের পরিচয়ে তাদের এই টিকে থাকার লড়াই আজও আমাদের অনুপ্রাণিত করে। মৎস্যদেশের অবস্থা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে খুব একটা মতভেদ নেই। বর্তমান ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর, আলওয়ার এবং ভরতপুর অঞ্চলের অংশবিশেষ নিয়েই গঠিত ছিল এই প্রাচীন মৎস্যদেশ। প্রাচীনকালে এটি ছিল শক্তিশালী রাজ্য, যার রাজধানী ছিল বিরাটনগর। প্রত্নতাত্ত্বিকদের মতে বর্তমান রাজস্থানের জয়পুর থেকে কিছুটা দূরে অবস্থিত বিরাট নামক স্থানটি সেই ঐতিহাসিক বিরাটনগর। কুরুক্ষেত্র। মহাভারতের শেষ অধ্যায় যেখানে রচিত হয়েছে সে স্থানটি হলো কুরুক্ষেত্র। এটি কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি হলো অধর্মের সাথে ধর্মের চূড়ান্ত লড়াইয়ের সাক্ষী। 18 দিনের সেই মহাযুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ সৈন্য প্রাণ হারিয়েছিল, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন জীবনের পরম সত্য শ্রীমদ্ ভগবদ্গীতা, আর প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মের জয়। আজও কুরুক্ষেত্রের প্রতিটি ধূলিকণা যেন সেই যুদ্ধের রণধ্বনি আর গীতার বাণী বহন করে চলছে। বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলাটি সেই ঐতিহাসিক রণক্ষেত্র। সেখানে জ্যোতিষ্বর নামক একটি স্থান রয়েছে, যেখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। দ্বারকা। শ্রীকৃষ্ণের রাজধানী হিসেবে দ্বারকা ছিল এক ঐশ্বরিক সৌন্দর্যের নগরী। সমুদ্রের তীরে গড়ে ওঠা এই সুবর্ণ নগরী ছিল
ঐশ্বর্য, স্থাপত্য এবং শান্তির প্রতীক। এটি এমন এক শহর ছিল যা স্বয়ং ভগবান নিজের হাতে সমুদ্রের উপকূলে তৈরি করেছিলেন। কিন্তু যদুবংশ ধ্বংস ও শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর এই নগরী সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমান ভারতের গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বারকা শহরের পাশেই ছিল সে প্রাচীন নগরী। সমুদ্রের তলদেশে থাকা প্রাচীন ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিকদের কাছে এক বিশাল বিস্ময়। উন্নত প্রযুক্তির সাহায্যে সমুদ্রের গভীরে তল্লাশি চালিয়ে গবেষকরা প্রাচীন পাথর, পাথরের রাস্তা এবং প্রাচীন বন্দরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে মহাভারতের দ্বারকা কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব নগরী ছিল। আজকের সমুদ্র তট যখন শান্ত থাকে, তখন যেন মনে হয় গভীর জলের নিচে এখনও ঘুমিয়ে আছে কৃষ্ণের সেই হারানো স্বর্ণপুরী। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব, আর আপনারা কী বিষয়ে দেখতে চান কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন।